17 এপ্রিল সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী লীগের ফার্মের মুরগি নিয়ে সতর্ক ওবায়দুল, দলের মধ্যে অবিশ্বাস সন্দেহ নিয়ে বিচলিত ফখরুল। ওএমএস এর চাল আটা হরিণ লুট, শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে নীরব কর্তৃপক্ষ। গাড়ি না চালালে পারমিট বাতিল, এই হুঁশিয়ারি তো রাস্তায় অর্ধেকের কম বাস। আত্মসমালোচনায় মুখর হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি শীর্ষ নেতারা। মেহেরপুরে মুজিবনগর দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের ফার্মের মুরগি বলে অভিহিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নেতারা অপকর্ম করছেন বলেও মন্তব্য করেন তিনি। পাতি নেতাদের হাত থেকে দলকে বাঁচানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে নেতাদের মধ্যে অবিশ্বাস ও পরস্পরকে সন্দেহের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব কারণে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সরকার বিরোধী আন্দোলন শক্তিশালী হচ্ছে না বলেও মনে করেন তিনি। দলটির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার 5 বছর উপলক্ষে এক আলোচনায় ফখরুল এই মন্তব্য করেন। আওয়ামী লীগ বিএনপির আত্মসমালোচনায় কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন। জনাব আহমদ হোসেন, আপনাদের দলের সাধারণ সম্পাদক একবার আওয়ামী লীগের নেতা কর্মীদের কাউয়া বলেছেন, আজকে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের বলছেন ফার্মের মুরগি। আমরা আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এই কথা বুঝিয়েছেন? ওবায়দুল কাদের। কাদের তিনি কাউয়া বলছেন, কাদের তিনি ফার্মের মুরগি বলছেন? সাংগঠনিক সম্পাদক হিসেবে এই বিষয়ে আপনার মন্তব্য কি জনাব আহমদ হোসেন? আমি সিলেটের যে সভায় তিনি কথা বলেছিলেন যে কাউয়া, সেখানে আমি উপস্থিত ছিলাম। আজকের সভায় আমি উপস্থিত না থাকলেও যে কথাটা আপনি বলেছেন, তিনি বলেছেন আপনার মুখ থেকে শুনলাম যে ফার্মের মুরগি, মানে এই কথাগুলো প্রতীকী অর্থে বলেছেন। যারা সুবিধাবাদী চরিত্রের মানুষ, যারা যখন যেমন তখন তেমন, যারা পার্টিতে আসে, ক্ষমতাসীন দলে আসে ক্ষমতার স্বাদ নিতে, আবার ক্ষমতা চলে গেলে আবার উড়াল পাখির মতো চলে যায়, তাদেরকে তিনি যথার্থভাবে মিন করেছেন। এক কথায় পার্টি ক্ষমতায় আসলে যখন সুবিধাবাদীরা প্রবেশ করে, আবার সুবিধা শেষ করে তারা আবার ত্যাগ করে, তাদেরকে তিনি মিন করেছেন। আহমদ হোসেন ভাই, তিনি বলেছেন পাতি নেতাদের হাত থেকে দলকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন তিনি। পাতি নেতাদের চিহ্নিত করার উপায় কি? আমরা আওয়ামী লীগের যারা পাতি নেতা, যারা দেশের ক্ষতি করে, দলের ক্ষতি করে, তাদের চিনব কি করে? তারাও তো একই রকমের কথা বলেন, একই রকমের পোশাক পরেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই দুটো বক্তৃতার মধ্য দিয়ে একটি বার্তা সকল স্তরের নেতা কর্মীদের কাছে দেওয়া হয়েছে এবং পার্টির অভ্যন্তরেও একটি রাজনৈতিকভাবে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। ওকে। এবং পার্টির অভ্যন্তরে যাতে আবর্জনা থাকতে না পারে, যাতে দুষ্ট প্রকৃতির লোক প্রবেশ করতে না পারে, এবং যারা দুষ্ট প্রকৃতির লোক ইতিমধ্যে প্রবেশ করেছে তাদেরকে পার্টি থেকে বিতরণের একটি মেসেজ বার্তা তিনি সারা দেশের নেতা কর্মীদের কাছে ইতিমধ্যে দিয়েছেন এবং আজকেও দিয়েছেন। এটি একটি আপনি ইতিবাচক ভঙ্গিতে দেখতে হবে। এটি একটি সতর্কতামূলক বার্তা। আহমদ হোসেন ভাই, আমরা আবার আসছি আপনার কাছে। আমি অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীর কাছে জানতে চাইবো যে অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, সেই মুজিবনগর দিবস উপলক্ষে বিএনপি কি কর্মসূচি নিয়েছে? আমি পরের প্রশ্নটি, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে সতর্ক থাকতে বলেছেন, বিএনপির আন্দোলন চাঙ্গা না হওয়ার কারণ খুঁজতে বলেছেন, সেটি নিয়ে প্রশ্ন করার আগে আমি এটি একটু জানতে চাইবো যে মুজিবনগর দিবস উপলক্ষে বিএনপি কি কর্মসূচি নিয়েছে? মুজিবনগর দিবস উপলক্ষে বিএনপি নেতারা তাদের বক্তব্য, তারপরে বিবৃতি, এগুলো বিভিন্ন মানে প্রোগ্রামের মাধ্যমে এটা প্রকাশ করেছে। সুনির্দিষ্টভাবে আমরা এভাবে কোনো কর্মসূচি মানে এখনো দেওয়া হয়নি, এটা এটুকু জানি। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনারা কি এটি ডিসিশন নিয়ে, পার্টি ফোরামে ডিসিশন নিয়ে যে মুজিবনগর দিবসে সেই অর্থে কোনো গুরুত্ব নেই, সেই জন্য আপনারা এই দিবসটি দিচ্ছেন না? কারণ এই দিবসটিতে প্রবাসী সরকার গঠিত হয়েছিল, এই দিবসটির এক ধরনের গুরুত্ব রয়েছে আমাদের এখানে বলে মনে হয়।
না না, মানে পুরো মুক্তিযুদ্ধটাই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধের শুরু, মুক্তিযুদ্ধের মানে সমাপ্তি, সবটাই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমাদের পার্টির সুনির্দিষ্ট স্ট্যান্ড আছে এবং সব সিদ্ধান্তই পার্টির মিটিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয় এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ট্যান্ডিং কমিটি মিটিং বসে এবং ক্ষেত্র বিশেষে নির্বাহী কমিটির মানে সিনিয়র নেতাদের নিয়ে মিটিং হয়। এগুলো মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়। বিএনপির যে মহাসচিব আছেন তিনি যে বলছেন যে বিএনপির জনপ্রিয়তা থাকার পরও সরকার বিরোধী আন্দোলন কেন জোরদার হচ্ছে না তার নেতা কর্মীদের খুঁজে বার করতে হবে। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে নেতাদের মধ্যে পরস্পর সন্দেহ এবং অবিশ্বাস যেগুলি রয়েছে সেগুলিও আসলে নানাভাবে দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ থেকে শুরু করে দলকে দুর্বল করার ক্ষেত্রে কাজ করছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। সরকার বিরোধী আন্দোলন কেন জোরদার হচ্ছে না সেটি নেতাকর্মীরা খুঁজে বার করতে হলে আসলে কি করতে হবে? না না, সরকার বিরোধী আন্দোলন আমরা একটা পর্যায়ে তো শুরু করতেই হবে এবং এখনো আমরা এক ধরনের আন্দোলনের মাঝে আছি, কখনো ডিফেন্সে কখনো অফেন্সে, কিন্তু অফেন্সিভ কোনো গেমে বিএনপি যায়নি। বিএনপি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, কিন্তু এখানে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক কোনো আন্দোলন সংগ্রাম বর্তমান সরকার সেখানে করতে দিচ্ছে না। দীর্ঘদিন যাবৎ আপনি দেখেছেন যে এখানে আপনার মনে হচ্ছে যে দেশটা যেন একটা অন্ধকার যুগের মাঝে যাচ্ছে, একটা বন্ধা যুগের মাঝে যাচ্ছে। এখানে লুটেরা অর্থনীতি রাজনীতিকে গ্রাস করে ফেলেছে। আজকে যে অবস্থা, ওই যে মহাসচিব যেটা বলেছেন যে দলের ভিতরে নেতা কর্মীদের পারস্পরিক সন্দেহ অবিশ্বাস, এটা সব দলেই থাকতে পারে, এটা এবং সমস্ত বড় দল এটা থাকেই এবং সেটাকে দূর করাও রাজনৈতিক দায়িত্ব। সেটা আমরা নিশ্চয়ই সেটা আমরা করব ঐক্যবদ্ধভাবে। বিএনপি মানে যে কারণে আপনি দেশকে অন্ধকার যুগে চলে যাচ্ছে বা অন্ধকার যুগে আছে এরকম বলছেন, নিয়মতান্ত্রিক এরকম কোন রাজনৈতিক আন্দোলনে আসলে সরকার করতে দেয় নাই বা সরকার বাধা দিয়েছে? না, আপনি দেখেন যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং সেই দলের কোনো মিটিং, কোনো মিছিল, কোনো সমাবেশ এটা আমরা করতে পারি না। একই শরৎদি উদ্যানে আওয়ামী লীগ বিশাল করে তারা মিটিং করছে, তারা রীতিমতো উৎসব পালন করছে, আমাদের একটা পারমিশন দেওয়া হচ্ছে না। কোনো জেলা লেভেলে আমরা মিটিং করতে পারি না, কোনো থানা লেভেলে আমরা মিটিং করতে পারি না। দেশ একটা ফ্যাসিবাদী মানে জাতাকলের মাঝে মানে নিষ্পেষিত হচ্ছে এবং একদলীয় শাসন এখানে চলছে। এবং আপনি আমাদের সঙ্গে থাকেন জনাব আহমদ হোসেন, আমরা আসলে কোন সময়ের মধ্যে বাস করছি? বিএনপির মতো একটি দল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে পারছে না, জেলা লেভেলে থানা লেভেলেও কোন রকম কোন জনসভা করতে পারছে না। আমরা কি এরকম গণতন্ত্র চেয়েছিলাম? এইটা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কিনা যে বিরোধী কোন রাজনৈতিক দল তারা একটি সভা করতে পারবে না, সমাবেশ করতে পারবে না, মিছিল করতে পারবে না এবং কিছুই করতে পারবে না? তারা আসলে মানে এরকম একটি পরিস্থিতি আমরা চেয়েছিলাম কিনা? জনাব আহমদ হোসেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন সাহেব। একটি প্রবাদ আছে যে নাচতে না পারলে উঠুন বাঁকা। এখন তারা মিটিং করতে পারছে না, এর দায় কি আমাদের গাড়ি আসবে? জি, আপনার অনুমতি দিচ্ছেন না, আপনার সরকার অনুমতি দিচ্ছে না, থানা পর্যায়ে মিটিং করার জন্য অনুমতি দিচ্ছে না। এই কথাগুলো একেবারেই মুখের কথা। এটি আপনার মুখ দিয়ে বললাম যে অনুমতি দিচ্ছে না, আমরা কোথায় অনুমতি দিচ্ছি না, আপনারা অনুমতি চেয়ে অনুমতি পাচ্ছেন না এ কথা আপনারা বলছেন, কিন্তু আসলে যে আপনাদের সাংগঠনিক দুর্বলতা, আপনার পার্টি যে সেভাবে প্রস্তুত নয়। এবং আপনি তো বললেন যে বিএনপির মভ্যন্তরেই সংশয়ে কাজ করছে, সন্দেহ কাজ করছে, কাজেই সন্দেহের দুলার্জনে যারা ভুগছে তাদের পক্ষে মাঠে গিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। এর দায় দায়িত্ব তো আমাদের গাড়ি নেই। আমরা তো গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়া আছে এবং গণতান্ত্রিক অধিকার না থাকলে আজকে লাইভ প্রোগ্রামে দাদা কথা বলছেন, এটা কিভাবে হচ্ছে? কিন্তু আহমদ হোসেন ভাই, সোহরাওয়ার্দী উদ্যানে উনারা সভা করতে চেয়েছিলেন এবং সভা করতে পারেন নাই, অনুমতি পান নাই, সেই কথা তো ঠিক। এবং আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার সময় পুলিশ আপনাদেরকে সহযোগিতা করেছে, অনেক আরো সহযোগিতার চেয়েও যদি একটু বেশি আমি বলি সেটাও করেছে, উনাদেরকে অনুমতি দেয় না। তাহলে ওনারা কিভাবে মানে রাজনৈতিক কর্মসূচি পালন করবেন? অনুমতিটা তো মেইনলি পুলিশ ডিপার্টমেন্ট থেকে আসে। জি জি। এবং সেখানে গোয়েন্দা রিপোর্ট থাকে, গোয়েন্দা রিপোর্টে যদি কোনো ব্যাড মেসেজ থাকে তো সেই ক্ষেত্রে তো অনুমতি দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আপনি জানেন
যে বিএনপির সাথে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি আছে, সেখানে উগ্র উগ্র মৌলবাদী অপশক্তি আছে, যারা পেট্রোল বোমার সাথে সংযুক্ত ছিল, পেট্রোল বোমার রাজনীতির সাথে যুক্ত ছিল। কাজে তারা যে আবার ওই মিটিংয়ের নাম দিয়ে বা আপনার একটা অরাজক পরিবেশ তৈরি করবে না, যদি এরকম কোনো তথ্য, গোয়েন্দা তথ্য গভর্নমেন্টের কাছে থাকে, সেই ক্ষেত্রে তো গভর্নমেন্ট সেটাকে অ্যালাউ করতে পারে না। আপনি কি ভুলে গেছি যে অরাজক পরিবেশ করতে গেলে কি বিএনপির সভাকেই তাদের টার্গেট করতে হবে? চেয়ারপারসন বসেছিলেন। নো, বিএনপির সমাবেশ থেকেই তো অতীতে অনেক বোমাবাজির নির্দেশ হয়েছে, পেট্রোল বোমার নির্দেশ হয়েছে, সহিংস রাজনীতি হয়েছে, আপনি এটা তো আপনি জানেন। কাজেই বাংলাদেশটার শান্তিপূর্ণ পরিবেশ আছে, সেই শান্তিপূর্ণ পরিবেশকে বোমাবাজির মধ্য দিয়ে, পেট্রোল বোমা দিয়ে আবার বিঘ্নিত হতে পারে, এমন পরিবেশে তো আমরা যাব না। সরকারের তো দায়িত্ব আছে, জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের উপর। পেট্রোল বা বোমাবাজির নির্দেশ দিতে হলে মানে সভা করে দিতে হবে কিনা আমি সেটা ঠিক জানি না। আমি আবার একটু অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী আপনার কাছে আসতে চাই। আপনারা বলছেন যে আপনারা আন্দোলন করতে পারছেন না, আপনারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি রামপাল রক্ষা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনেও আপনাদেরকে তারা নিতে চায়নি? নিশ্চয়ই নিরাপত্তার কথা যিনি জনাব আহমদ হোসেন বলছেন তার কিছুটা হলেও তাদের মাথায় কাজ করছিল, বা আন্দোলনের ক্ষেত্রে তা আপনারা বারবার বলেছেন তাদেরকে সম্পৃক্ত, তাদের সাথে সম্পৃক্ত হতে, তারা আপনাদেরকে সম্পৃক্ত করে নাই আসলে, বরং বলছে যে বিএনপিকে আমাদের আন্দোলনের দরকার নাই। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যে পেট্রোল বোমার উদাহরণটা আনেন, পেট্রোল বোমা রাজনীতি বিএনপি রাজনীতি না। বিএনপি কোথাও কোনো পেট্রোল বোমা মারে নাই, এখনো পর্যন্ত একটাও কোনো স্বীকারোক্তি মানে কেউ দেয় নাই যে আমি পেট্রোল বোমা করেছি, এবং একটা কেসও এ পর্যন্ত প্রমাণ হয় নাই বা কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি কোনো ব্যক্তিকে। এগুলো এক, আমরা এটা সরকারি এই জাতীয় তাদের লোকজন দিয়ে এই জাতীয় পেট্রোল বোমা। আপনাদের অবরোধ যখন চলছিল তখন যে পেট্রোল বোমাগুলি মারা হয়েছিল সেগুলি কারা মেরেছে? অবরোধ আমাদের গণতান্ত্রিক অধিকার, অবরোধের ডাক দিলে পারে সেই অবরোধটা যেহেতু তারা ভয় পায় সেই জন্য। উনি যে বলছেন যে বিএনপি কি নাচতে না জানলে উঠান বেঁকা, মানে বিএনপি আন্দোলনে ভয় পায়, আন্দোলন করতে পারে না, এটা কি বাস্তব বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কিনা? যে দেশের মানে 70% লোক এই সরকারের বিরুদ্ধে, যেখানে মানুষ অগ্নিগর্ভ হয়ে আছে, যেখানে মানুষ নিপীড়িত নির্যাতিত, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেই মানুষকে ছেড়ে দেন না, মাঠে কি অবস্থা দেখেন। অতএব এটা কখনো সঠিক কথা নয়। আর সেকেন্ড কথা হচ্ছে যে এখানে আপনার যে আমাদের সাথে স্বাধীনতা বিরোধীদের মহোৎসব শুরু করে দিয়েছেন। যদি আজকেই বলি যে জামাত আমাদের সাথে নাই, কালকে ওনার জামাতকে লাভ দিয়ে গলায় ফুলের মালা দিয়ে, সেই জন্য আপনারা জামাতকে সঙ্গে রেখেছেন যাতে আওয়ামী লীগ না নিতে পারে। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, জনাব আহমদ হোসেন, আপনাদের সঙ্গে আরো কথা, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। জনাব আহমদ হোসেন, আপনি কি বিএনপির একটি সমালোচনা, যেটি বিএনপি চেয়ারপারসনই করছেন, সেই সমালোচনাটা কি সঠিক সমালোচনা মনে করেন কিনা, যে আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করছে, আসলে ধর্ম থেকে বা যারা ধর্ম বিশ্বাসী বা যারা ধর্ম প্র্যাকটিস করছেন তাদের কাছ থেকে রাজনৈতিক ফয়দা পেতে চাচ্ছে বিভিন্ন রকম কৌশল এবং কায়দা করে, যে কৌশলের কথা 14 দলের মুখপাত্র জনাব নাসিমও বলছেন? জনাব আহমদ হোসেন, না, বিএনপি চেয়ারপারসনের এটাকে আমি কি বলবো, আতে ঘা লেগেছে। তারা তো ধর্মটাকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করেন, কিন্তু আমরা ধর্মকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করি না। বাংলাদেশে এবং বৈশ্বিক রাজনীতিতে যেখানে উগ্রবাদের উত্থান হয়েছে, কাজে উগ্রবাদকে দমন করতে হলে পলিটিক্যাল ফাইট তো করতে হবে। সেই কারণে যারা আলেম সমাজ আছে এবং যাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন এমন কোনো গুরুতর অভিযোগ যাদের সম্পর্কে নেই, তাদের সাথে বৈঠক করা বা তাদের নিয়ে সমাবেশ করা, এবং মক্কা মদিনার খতিব যারা ইনভাইট হিসাবে এসেছেন তারা বক্তব্য রাখা, এগুলো হচ্ছে রাজনৈতিক ফাইট, উগ্রবাদের বিরুদ্ধে পলিটিক্যাল ফাইট। এইগুলোর সাথে আমরা ধর্মকে ব্যবহার করে আমরা রাজনীতি করছি না। উপরন্তু যেমন বিএনপির অভিযোগ ছিল আমাদের ব্যাপারে যে আমরা ধর্ম বিরোধী,
কিন্তু আমরা প্রমাণ করতে চাই ধর্ম যার যার, রাষ্ট্র জনাব সবার। আহমদ হোসেন, যেমন আমি একটি উদাহরণ দিতে চাই যে বিএনপি অভিযোগ করছে যে কওমি মাদ্রাসার যে সর্বোচ্চ যে দাওরায়ে হাদিস তাকে মাস্টার্সের সমমানের করার কাজটি তারা অনেকখানি এগিয়ে রেখেছিলেন, গেজেট নোটিফিকেশন পর্যন্ত করেছিলেন সেটি 2006 সালে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর এবং আপনারা প্রায় 8.5 বছর 9 বছর সেটিকে আসলে একরকম চাপাই দিয়ে রেখেছিলেন। এখন রাজনৈতিক প্রয়োজনে সেটিকে আপনারা ব্যবহার করছেন যাতে আপনারা ভোটের মাঠে ফায়দা পান এবং একরকম সিঁড়ি হিসেবেই ব্যবহার করছেন। এটা হচ্ছে ওনারা এগিয়ে রেখেছিলেন এমন কোনো ডকুমেন্ট তো আমাদের কাছে নেই, আপনার কাছে নয়, দেশবাসীর কাছেও নেই। তাদের কাজকে আমরা এগিয়ে নিচ্ছি না। কওমি মাদ্রাসাগুলো মূলত তারা তাদের শিক্ষাটাকে আমরা মূল ধারায় নিয়ে আসতে চাই, আমরা সেখানে আধুনিকতার সেখানে প্রতিষ্ঠা করতে চাই, সেখানেও যাতে তারা জীবনমুখী হতে পারে। সার্টিফিকেট দিয়ে এটি সম্ভব, আর সিলেবাস বা অন্য কোনো কিছুতে কোনো পরিবর্তন আনার দরকার নাই। এই প্রতিষ্ঠানগুলোকে আপনার সার্টিফিকেট একটি মর্যাদা দিয়ে তাকে মূলধারায় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে তারা আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত হবে। সেখানে শুধু এই কওমি মাদ্রাসারা লেখাপড়া করে তারা কিন্তু চাকরি করতে পারে না, কোনো চাকরি পায় না, মানুষের সাহায্যের উপর নির্ভর করে। সুতরাং তারা তাতে জীবনমুখী হতে পারে, তাদেরকে জীবনমুখী করার জন্য। জনাব আহমদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনারা কি আসলে ইস্যু কমে যাচ্ছে আপনাদের? আপনারা আওয়ামী লীগকে চীনের সাথে অস্ত্র কেনার পর, আবার সৌদি আরবের দুজন আসার পর, আবার কি বলে এটাকে ভারত সফরে কিছু না পাওয়ার পর, আবার কওমি এত ইস্যু থাকা সত্ত্বেও আপনারা কোনো ইস্যুতে কোনো স্পষ্ট অবস্থান নিতে পারছেন না, এটিকে আপনাদের এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা বা হতাশা বলবো কিনা? না, রাজনৈতিক হতাশা ব্যর্থতা বলে কোনো কিছু রাজনীতিতে নেই। বিশেষ করে একটা দেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা জাতির স্বার্থকে অগ্রাধিকার দিই এবং জাতির স্বার্থকে আমরা রক্ষা করতে চাই এবং জাতীয় অর্থনীতিকে আমরা প্রোটেক্ট করতে চাই। এখন কথা হচ্ছে যে বিএনপির কোনো মানে কি বলা যায় সিদ্ধান্তহীনতার ব্যাপার নয়। আমরা সুনির্দিষ্টভাবে দেখব যে কোন কোন মানে চুক্তি, কোন কোন সমঝোতা, কোন কোন মানে কার সাথে কার সম্পর্ক সেটা আমাদের জাতীয় স্বার্থ বিরোধী কিনা এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানে বিরুদ্ধে যায় কিনা। যদি যায় সেটা আমাদের দল থেকে চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্ত আমরা অবশ্যই নেব। তবে কোনো কারণেই এটা মনে করার কারণ নেই যে বিএনপি ঘুমিয়ে আছে বা ঘুমিয়ে থাকবে। কোনো কারণেই মনে করার কারণ নেই যে বিএনপি আন্দোলন সংগ্রামে ভয় পায়। বিএনপি আন্দোলন সংগ্রামে যাবে, অতীতেও গিয়েছে, সামনেও যাবে। বারবার এই দেশে যারা আপোষ করে এসছে সেই আপোষের দলটা বর্তমান ক্ষমতা আছে এবং এই দলটা একবার বাকশাল গঠন করে এদেশের সমস্ত রাজনীতি বন্ধ করেছিল এবং এখন এই যে উনারা বললেন যে উনারা আশঙ্কা করেন যে মাঠে গেলে আবার বিশৃঙ্খলা হবে, তাই তারা অনুমতি দেন না। তাহলে প্যানেল কোড কি জন্য আছে? প্যানেল কোড দিয়ে তো আসলে মানুষের মৃত্যু বা সম্পদের হানি ঠেকানো যাবে না। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনার বক্তব্য স্পষ্ট আমাদের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আহমদ হোসেন, আপনাকেও এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি। খোলাবাজারে বিক্রির চাল ও আটা লুটপাটে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। বরাদ্দপত্র ইস্যু থেকে শুরু করে প্রতিটি ধাপে ঘটছে দুর্নীতি। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, ডিলার ও বিক্রয় কর্মীরা সিন্ডিকেটে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এদের সমন্বয়ে গুদাম থেকে তোলা চাল ও আটার বেশিরভাগ চলে যায় কালোবাজারে। খাদ্য অধিদপ্তর এদের যোগ সদস্যের কথা জানলেও নিচ্ছে না কোনো ব্যবস্থা। স্বল্প আয়ের মানুষের স্বার্থ সুরক্ষায় দুর্নীতিবাজদের এখনই চিহ্নিত করে কঠোর ব্যবস্থার পরামর্শ টিআইবি। খোলাবাজারে চাল আটা বিক্রিত নিয়ম নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সোবান, খুলনা থেকে ডিলার শেখ কামাল আহমেদ এবং রাজশাহী ব্যবসায়ী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী আছেন আমাদের সঙ্গে। জনাব আব্দুস সোবান, জানা যাচ্ছে খোলাবাজারে বিক্রির চাল ও আটা লুটপাটে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, ডিলার ও বিক্রয় কর্মীরা এর সাথে জড়িত। এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি? সরকারি খাদ্য অধিদপ্তর থেকে খোলাবাজারে চাল এবং আটা বিক্রির যে অভিযোগ আসছে আর কি, এতে আমার দৃষ্টিতে আদৌ এটা সঠিক মানে নয় আর কি। কারণ আমরা নিজেরাও আটা বিক্রি করি, মনিটরিং করি
এবং শক্তিশালী কমিটি দ্বারাই আমরা পরিচালিত করি। কাজেই এই অভিযোগটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। জনাব শেখ কামাল আহমেদ, ডিলার হিসাবে এই অভিযোগটিকে আপনি কিভাবে দেখেন? আমরা জানি যে ট্রাকে করে খোলা বাজারে চাল আটা বিক্রির জন্য রাজধানী যে উদ্যোগ নেওয়া হয়েছে, ডিলারদের বিরুদ্ধেও সেই অভিযোগ আসছে। আপনি এই অভিযোগটিতে আপনি কি বলবেন? আমার অবস্থান হচ্ছে, আমার ডিলার হচ্ছে খুলনা জেলার ফুলবাড়িঘাট যুগীপল্লী ইউনিয়ন পরিষদ। এই পরিষদে আমি একটি ডিলার। আমার যুগীপল্লী ইউনিয়ন সহ খুলনা জেলার কোথাও আমি শুনিনি আমাদের এই ডিলাররা এর সাথে অভিযুক্ত অথবা কালোবাজারে চাল বিক্রি করছে। হ্যাঁ, আমি অনেক আপনাদের টেলিভিশনের মাধ্যমে, প্রিন্ট পত্রিকার মাধ্যমে আমি জানতে পারছি, বিভিন্ন সময় দেখতে পারছি যে বিভিন্ন জায়গায় হয়তোবা হচ্ছে, বাট আমাদের খুলনায় এই অঞ্চলে আমাদের খাদ্য কর্মকর্তারা আমাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে এবং আমরা তাদের মাধ্যমেই 30 কেজি চাউল প্রতিটা ডিলারকে, প্রতিটি কার্ড হোল্ডারকে আমরা ন্যায্যভাবেই 30 কেজি করে আমরা চাল দিচ্ছি এবং আমাদের নামে এই পর্যন্ত খুলনা জেলায় কোনো অভিযোগ এই পর্যন্ত হয়নি। শেখ কামাল আহমেদ, এই ডিলার হিসাবে এই খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি করাটা আপনার জন্য লাভজনক হয়েছে কিনা? আপনার জন্য এটি একটি সফল ব্যবসা কর্ম হয়েছে কিনা? আমি মূলত ওএমএস এর ডিলার না, আমি রেশনিং কার্ড ডিলার। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধাবে নির্দেশ 10 টাকা কার্ডের যে ইউনিয়ন পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে সফল যে কর্মসূচি উদ্যোগ নিচ্ছে সেইটাই দিচ্ছি। ওএমএস এর ডিলার মূলত আমি যতটুকু জানি এটাই সিটি কর্পোরেশনের এলাকাতে এটা পরিচালিত হয়ে আসছিল দীর্ঘদিন ধরেই। বর্তমানে হয়তো বন্ধ আছে এটি, আমি যতটুকু জানি আর কি। এইটা ওএমএস এর ডিলারে হয়তো বা কিছু কিছু সময় দুর্নীতির খবর পেয়েছি আমি, কিন্তু বাট আমাদের রেশনিং কার্ড ডিলারে কোনো দুর্নীতি আমাদের রেশনিং কার্ড ইয়াতে আপনি লাভ করতে পেরেছেন কিনা শেখ কামাল আহমেদ? লাভ হয়েছে মানে আপনি বিক্রি করে সরকার থেকে টাকা পেয়েছেন সব? জি, আসলে আমি তো লাভের জন্য মূলত ডিলারশিপ নেইনি। আমি একটা এই অসচ্ছল জনগোষ্ঠীর সেবা করার জন্য এসেছি। আমাদের বর্তমানে যে চালের কমিশন দেওয়া হয় 1 টাকা 50 পয়সা করে যে চালের কমিশন দেওয়া হয়, এটা স্বাধীনতার পূর্বের এই রেটটা দিয়ে এই পর্যন্ত চলে আসছে। আমাদের আসলে অপ্রতুল যে টাকাটা দেওয়া হয় সেটা আসলে খুব লাভজনক না। তারপরেও মানে আপনারা ডিলারশিপ নিচ্ছেন এবং করছেন। আমরা রাজশাহী ব্যবসায়ী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দ্র আলীকে জানতে চাইবো যে মাঠ পর্যায়ে বিক্রি সময় কাগজে কলমে দুর্নীতি করছেন বিক্রি কর্মীরা, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক সময় বিক্রি কর্মীরা নিজ হাতে টিপসই দিয়ে বিক্রি করে রেজিস্টার ভরে ফেলছেন, একজন ক্রেতাকে দিয়ে একাধিক টিপসই দেওয়াচ্ছেন, সেরকম অভিযোগ আমরা পাচ্ছি। এই ব্যাপারে আপনি আমাদেরকে আপনার বক্তব্যটা যদি একটু বলেন জনাব সেকেন্দ্র আলী। ধন্যবাদ খালেদ ভাই। আসলে বাস্তবতাকে অস্বীকার করা যাবে না, আমাদেরকে এটা মেনে নিতেই হবে যে ওএমএস এর চাল বিক্রির ক্ষেত্রে কিছুটা দুর্নীতি হচ্ছে। এটা পেপার পত্রিকায়ও আসছে এবং আমরা বাস্তবেও লক্ষ্য করছি। আসলে এই ওএমএস এর চালটা সমাজের যে জনগোষ্ঠীর জন্য আসলে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল, যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য আসলে কিছুটা ব্যাহত হচ্ছে। এখানে কিছু ত্রুটি থেকে গেছে। এটা আসলে মেনটেন্যান্সের ব্যাপারটা, এটার প্রক্রিয়াগত কিছু ত্রুটি আছে। যেমন চাউলটা খোলা বাজারে ট্রাকে বিক্রি হচ্ছে, ট্রাকে কিনতে গেলে যিনি এই চালটা কিনবেন উনি ওখানে লাইন ধরে যে সময়টা ব্যয় করছেন, যে ব্যয় করে যে চালটা কিনছেন, ওই উনার শ্রম, উনি যে কাজ করেন, একজন শ্রমজীবী মানুষ, একজন দরিদ্র মানুষের জন্য কিন্তু এই চালটা বরাদ্দ। উনি যে সময়টা ওখানে চালটা আনতে যে ব্যয় করবেন, এতে উনার মূল কাজের ক্ষতি হয়। এই কারণে ওনারা হয়তো অনেকেই চাল আনতে যান না। চালটা আনেন কারা? দেখা গেল যে যারা বেকার কিছু দরিদ্র মানুষ বারবার যে লাইন ধরে চালটা নিয়ে যে বাজারে বিক্রি করে দিচ্ছেন। তারপরে আমরা যেগুলো পেপার পত্রিকায় দেখছি এবং বাস্তবেও আমরা দেখছি যে কিছু ডিলার, সব ডিলার না, এখানে সবাইকে তো ঢালাওভাবে আসলে দোষারোপ করা যাবে না। কিছু ডিলার আপনার কিছু দুর্নীতিবাজ খাদ্য কর্মকর্তাদের সাথে যোগসাজশে
হয়তো ট্রাকে সারাদিন রোদ্রে দাঁড়িয়ে থাকতে হবে, ওখানে হয়তো 50% চাউল হয়তো আগেই দেখা যাচ্ছে। বুঝতে পারছি জনাব সেকেন্দার আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ আব্দুস সোবহান আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাইবো যে খাদ্য ক্রয় বিক্রয় বিতরণে কোনো রকম কোনো অনিয়ম আপনার চোখে পড়ে কিনা, কি ধরনের অনিয়ম ঠেকাতে খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয়ে আপনাদের ব্যস্ত থাকতে হয়? জনাব মোহাম্মদ আব্দুস সোবহান। আমরা সবসময় মনিটরিং করি, কিন্তু আমার জেলাতে আমি যেটা জানি আর কি, সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর আমরা পাই নাই। মানে ক্রয় বিক্রয় বিতরণে কোনো অনিয়ম নাই? পুরো টিম প্রশাসন থেকে শুরু করে আমার জেলাতে কোনো অনিয়ম এখন পর্যন্ত আমরা পাই নাই বা শুনিও নাই আর কি। আমরা সবসময় মনিটরিং করি, মনিটরিংয়েও আমরা মোটামুটি সহযোগিতা পাই, হ্যাঁ সবাই সহযোগিতা করে বিধায় আমি এই বিষয়ে মানে আমি বলবো যে নেই আর কি, কোনো ধরনের অনিয়ম নাই। জনাব মোহাম্মদ আব্দুস সোবহান, জনাব শেখ কামাল আহমেদ এবং জনাব সেকেন্দার আলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটিএসপিকে এটি বিরতি নিচ্ছি। সড়কে বাস না নামালে বাতিল হবে রুট পারমিট, বিটিআরসি চেয়ারম্যানের এমন হুঁশিয়ারি। তো সোমবার রাজধানীর রাস্তায় ছিল অর্ধেকের কম বাস। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা জেনেছি যে বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান বলছেন যে যারা বাস চালানো বন্ধ ইচ্ছে করে রাখবেন তাদের রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে। এই ঘোষণার পরে গতকাল এবং আজকের মধ্যে বাসের সংখ্যায় আপনি বড় কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা, বা কি তফাৎ আপনার নজরে পড়ছে? নূরে আলম। না, গতকালও আমি আসলে সংবাদ সংগ্রহের জন্য পথে ছিলাম, বিভিন্ন পথ ঘুরেছি এবং আজকেরও কয়েকটি পথে গিয়েছি। তার থেকে খুব বেশি একটা পরিবর্তন দেখা যায়নি, তবে গতকালের থেকে কিছু বাস বেড়েছে। তবে সেই সংখ্যাটি লোকাল বাস, মানে আমরা যেগুলোকে আগে লোকাল বাস বলতাম, যেগুলো সিটিং সার্ভিস ছিল, সেগুলোর সংখ্যা গতকালের মতোই আছে। আমি এই ফার্মগেটে প্রায় 7:30টার সময় এসেছি এবং এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। এই প্রায় 1.5 ঘন্টায় আমি এখানে যে চিত্র দেখেছি তাতে করে লোকাল বাসে আমি বেশি দেখেছি। সিটিং সার্ভিস যেগুলো, মানে আগে আমরা বলতাম সিটিং সার্ভিস, এখন তো সিটিং সার্ভিস উঠিয়ে দেওয়া হয়েছে, সেই সিটিং সার্ভিসের সংখ্যা খুবই কম দেখেছি। এবং আমি যদি একটু ছবি দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে যতগুলো বাস দাঁড়ানো আছে তার প্রায় বেশিরভাগই লোকাল বাস। এবং এখানে যে ট্রাস্টের বাসটি রয়েছে সেটি কিন্তু আসলে সেনাবাহিনী পরিচালিত বলে এই বাসটি গতকালকেও চলছিল। তবে এর ওই পাশে যে বাসগুলো রয়েছে এবং অন্যান্য সময় আমরা দেখি যে এই পাশে কিন্তু প্রচুর সিটিং সার্ভিসগুলো অপেক্ষমান থাকে, কিন্তু আজকে আমি সেই চিত্র দেখিনি। 2-1টি বাস আসছে এবং অনেক ক্ষেত্রেই দেখেছি সেই বাসগুলো পুরো ভর্তি হয়ে আসছে। এই ফার্মগেটে আসার পরে সেখানে যাত্রীরা সুযোগ পাচ্ছে না ওঠার। এবং এই যাত্রীরা একটি অভিযোগও করেছে যে বাস ভাড়ার যে পারমিট মেনে চলার কথা বাস কর্তৃপক্ষকে বলা হয়েছে সেটিও মানছে না। যাত্রীরা বলছে যে তারা এই যে বাসের স্বল্পতা তার সুযোগ নিয়ে অনেক বাসই বেশি ভাড়া আদায় করছে এবং এর ফলে বাস পর্যাপ্ত না থাকার ফলে তাদেরকে সিএনজির ভরসা করতে হচ্ছে এবং সেই সিএনজি গুলো প্রায় স্বাভাবিক সময় থেকে দ্বিগুণ পরিমাণে ভাড়া নিচ্ছে। এক্ষেত্রে যদি আমি একটি কেস বলি, আমি প্রেস ক্লাবে একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি প্রেস ক্লাব থেকে ধানমন্ডির দিকে যাবেন। তিনি বলেছেন যে স্বাভাবিক সময়ে ওই পথে, মানে লোকাল যে বাস ভাড়ার যে নির্দিষ্ট সীমা রয়েছে যে সেটি অনুযায়ী সেই ভাড়া হওয়ার কথা 15 টাকা। তবে তিনি একটি বাসে উঠেন, পরবর্তীতে সেই বাসের যে চালক এবং হেল্পার থাকে তাকে বলে যে 25 টাকা ভাড়া দিতে হবে। যদি এই ভাড়া দিতে পারে তাহলে তিনি বাসে উঠতে পারবেন, নইলে তিনি উঠতে পারবেন না। এরপর তিনি আমাকে যেটি বললেন সেটি হচ্ছে যে আগে বাসের টিকিট দেওয়া হতো, কিন্তু আজকের এই সিটিং সার্ভিস বন্ধ হওয়ার পরে তারা বাসের টিকিট দিচ্ছেন না, তবে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমরা অভিযানের দ্বিতীয় দিন আজকে দেখছি বিআরটিসি যে এই অভিযানে আজকেও কি অনেকগুলো বাসকে জরিমানা করা হয়েছে বা আটকে রাখা হয়েছে, বা আজকে যারা গাড়িতে নেমেছে তারা আজকে যারা নেমেছে তারা কোন রকম শাস্তির সম্মুখীন হয়েছে কিনা? আজকের এখন পর্যন্ত সকালের দিকে কিছু অভিযান পরিচালিত হয়েছে বলে আমি জেনেছি এবং সকালের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু আমি নিজেই দেখেছি অভিযান পরিচালিত হচ্ছে। এর ভিতরে যদি আমি মহাখালীতে বলি, মহাখালীতে আমি প্রায় ওখানে আমি বাসের জন্য অপেক্ষমান ছিলাম, সেখানে আমি 2টি বাসকে জরিমানা করতে দেখেছি ভ্রাম্যমাণ আদালতকে, এবং বাস নিয়ে যাওয়ার যে ট্রাকার রয়েছে সেই ট্রাকারটিও আমি অপেক্ষমান রয়েছে বলে দেখেছি। এছাড়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনেও অভিযান পরিচালিত হয়েছে বলে আমি খবর পেয়েছি এবং তাদের বেশিরভাগই এই ভাড়া সংক্রান্ত
চূড়ান্ত জটিলতা ছিল এবং ওই ভ্রাম্যমাণ আদালত যাত্রীদের কাছ নুরে থেকে আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।